সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে ওয়েলকাম করুক, আমরা দেখতে চাই। প্রফেসর ইউনূস তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ, মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে। এদিকে এবার হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিশাল ঘটনা ঘটিয়ে দেয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে হুমকি দিয়ে তুলপাড় পরিস্থিতি তৈরি করে। আওয়ামী লীগ কর্মীরা এবার সাহস পেয়েছে, কি হবে বাংলাদেশে। তারপরেও ডক্টর ইউনূস এদেরকে গ্রেফতার করবে না। এরা হচ্ছে জামাতের বংশধর। সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এই সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে, গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে, ছেলেটা বেঁচে আছে, পা ধরে বসছে, পাতে হাতে ঠেকাচ্ছে, তাদের এতটুকু মায়া হলো না। আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, আমরা প্রত্যাশা করছি ইউনূস সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তখন আমাদের জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে, বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে, কি ধরনের ভাঙচুর, কার কার গায়ে হাত তোলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ফেলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া যাবে। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। বাংলাদেশকে পরিকল্পিতভাবে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। প্রয়োজনে মার্চ টু যমুনার ডাক দিতে আমরা বাধ্য হব। ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখতে আরেকটি বিপ্লব হবে বাংলাদেশ ইনশাআল্লাহ। 5 আগস্টের পরে অলি গলি চিপা চাপা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগতো 200, এখন অলি গলিতে ডিএমপি কে চাঁদা দেওয়া লাগবে 600। কয় গুণ বাড়ছে? 4 গুণ। জিয়ার সৈনিক চাঁদা তুলে দৈনিক। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানালেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার তার কিছুই করতে পারবে না। হ্যাঁ, সজীব ওয়াজেদ জয় সরাসরি ডক্টর ইউনূসকে হুমকি দেয় এবং শেখ হাসিনাকে দেশে ফিরানোর ঘোষণা দেয়। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন দেশের মধ্যে উত্তাল পরিবেশ চলতেছে। আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামার চেষ্টা করে এবং তারা রাজপথে নেমে অনেক ঘটনাও ঘটায়। আজ আমরা কি শুনতে পারি? জয় অনেক বক্তব্য দিচ্ছে এবং ডক্টর ইউনূসকে নিয়ে সরাসরি এক প্রকার যুদ্ধের ঘোষণা দেয়। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। আওয়ামী লীগ কর্মীরা দেশের মধ্যে কি করতেছে, এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা এবং ডক্টর ইউনূস তাদের উপর কি কি প্রভাব পড়তেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। দেশের সকল আপডেট নিউজ এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা কি রক্তের উত্তরাধিকারে বিশ্বাস করেন? আপনারা কি রক্তের সম্পর্কে বিশ্বাস করেন? সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রক্তের উত্তরাধিকার বলে একটা শব্দ থেকে যায় এবং রক্ত কথা বলে। ঠিক তেমনটা আমি দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একমাত্র ছেলে, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বহমান, শেখ হাসিনার রক্ত যার শরীরে বহমান, তিনি এমন চমক দেখাবেন, তিনি একটা অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে এরকম একটা বোল্ড স্টেটমেন্ট দিবেন, সেটা সহসাই অনুমেয় ছিল আমার কাছে। আমি সেই প্রসঙ্গে আসছি। তার আগে আপনাদের মনে করাই দিতে চাই, 8 আগস্ট ডক্টর ইউনূস সরকার গঠন করার পর প্রথমবার 18 আগস্ট 2024 সাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির একটা অভিযোগ আনা হয়েছিল। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা। ইত্তেফাকের নিউজ। অথচ পরবর্তীতে রাশিয়া নিশ্চিত করেছে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়নি, অর্থাৎ শেখ হাসিনা এবং তার পরিবার কোনো প্রকার দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না। এর ঠিক কিছুদিন পর, কয়েক মাস পর, যখন ডক্টর ইউনূস প্রথম ধাক্কায় ব্যর্থ হয়ে গেল, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ, ঘুষখোর, অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত করতে গিয়ে ব্যর্থ হয়ে গেল, তখন কয়েক মাস তারা অবসর নিল, তারা বিরতি দিল। এবং বিরতির কিছুদিন পর, কয়েক মাস পর, টিউলিপ সিদ্দিকী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, তিনি ব্রিটিশ মন্ত্রী ছিলেন। যদিও দুর্নীতির অভিযোগ আসার পর তার মন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন এবং খুব শীঘ্রই সেটা ফেরত পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিক অভিযোগ নিয়ে আসে, দুর্নীতির অভিযোগ, এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, যেটা ছিল পুরোপুরি হাস্যকর। পরবর্তীতে টিউলিপের যে আইনজীবী, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন টিউলিপের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতি খুঁজে পায়নি দুদক। এরপর সেখানে একটা বিশাল আকারে ধাক্কা খেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের চেলাবেলারা। এরপর যখন গোপালগঞ্জ ইস্যু নিয়ে মিডিয়াতে একদম খোলাসা হয়ে সমালোচনা হচ্ছে এবং মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে এবং লাশ ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সাবেক একজন বিচারপতিকে তারা গ্রেফতার করলো ইস্যুটাকে অন্যদিকে টার্ন করানোর জন্য। যখন দেখলো এটাতেও কাজ হচ্ছে না, তখন তারা কি করলো, সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছেলে, তিনি মার্কিন নাগরিক এই মুহূর্তে, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বর্তমান সরকার যে অভিযোগ এনেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্টেটে, ভার্জিনিয়া, সেখানে তার অবৈধ সম্পদ রয়েছে, অবৈধ বাড়ি রয়েছে ধরনের একটা অভিযোগ দুদক এনেছে। তো এই অভিযোগের প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয়
লম্বা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এটা নিয়ে বিভিন্ন পত্রিকাতে নিউজ হয়ে গেছে অলরেডি। যে স্টেটমেন্ট দিয়েছেন, যে বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন, সেটা দেখে আমার এই ভিডিও না বানিয়ে আসলে আমি থাকতে পারছিলাম না। প্রিয় দর্শক, পুরো স্ট্যাটাস পড়তে গেলে অনেক সময় লাগবে, তার স্টেটমেন্টের কয়েকটা চুম্বক অংশ, যে বোল্ড অংশগুলো আমি আপনাদেরকে একটু শোনাবো। এই সরকার বিক্ষোভ ও চাপের মুখে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। এই সরকার যথেষ্ট বেকায়দায় পড়ে গেছে। বিভিন্ন ইস্যু এবং সেনাবাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটাকে ফেরত আনার জন্য যে কূটকৌশল কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেই কারণে তারা একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে। মোটামুটি তালগুল পাকিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে এখন বড় কোনো বৃহৎ কোনো ইস্যু সৃষ্টি করতে না পারলে আসলে আগের ইস্যুগুলোকে ধামাচাপা দিতে পারছে না। সেই জায়গা থেকে সজীব ওয়াজেদ জয়কে বিতর্কিত করার জন্য এ ধরনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তার বিরুদ্ধে যে দুটো বাড়ির অভিযোগ আনা হয়েছে সেটা নিয়ে তিনি বলেছেন, আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই, একটি আমার যা 2018 সালে কেনা, অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি বিক্রি করেই আমি এই বাড়িটি কিনেছি। অর্থাৎ তার বিরুদ্ধে যে দুটো বাড়ির অভিযোগ দেওয়া হয়েছে, পূর্বের যে বাড়িটা সেটা তিনি বিক্রি করে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আরো একটা বাড়ি কিনেছেন এবং তিনি ভ্যাট ট্যাক্স দিয়ে সেই দেশে বসবাস করেন, ব্যবসা করেন এবং তার প্রত্যেকটা লিগ্যাল ডকুমেন্টস রয়েছে। এবং দৌহিত্র, শেখ হাসিনার উত্তরসূরি ওপেন হুমকি দিয়েছেন, আর্মসের হুমকি দিয়েছেন, ওয়েপন্সের হুমকি দিয়েছেন, এই ধরনের একটা নিউজ আসতে পারে। বাট উনি কিন্তু এটার মাধ্যমে তার যে ব্যক্তিত্ব, তার যে বোল্ড স্টেটমেন্ট, সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধুর মতোই কথা বলবে, এটা খুব স্বাভাবিক। বঙ্গবন্ধু যেমন কখনো পাকিস্তানিদের বিরুদ্ধে মাথা নত করেন নাই, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকার, বঙ্গবন্ধুর উত্তরসূরি, তারাও কখনো এই পাকিস্তানি দেশদ্রোহী অপশক্তির দূষকদের কাছে মাথা নত করবেন এবং আমরা সেটা তার স্টেটমেন্টের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, একটাও সঠিকভাবে প্রমাণ করতে পারেনি বর্তমান সরকার। 11 মাস হয়ে গেছে, কদিন পর 1 বছর পূর্ণ হবে। আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিবাজ নেতা কর্মী আছে, আমরা সেটা স্বীকার করি, বাট যাদের বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা হোক, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু যাদের নামে দুর্নীতি নাই, শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব হনন করার জন্য, যাদের চরিত্র হনন করার জন্য এই ধরনের অভিযোগ আনা হচ্ছে, এটা মূলত রাজনৈতিক প্রতিহিংসার একটা বিশেষ অংশ এবং রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার একটা ঘৃণ্য প্রচেষ্টা, যেটা কোনোভাবে সম্ভব হবে না। এবং সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, আমরা প্রত্যাশা করছি ইউনূস সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তখন আমাদের জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে, বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে, মানে কি ধরনের ভাঙচুর, কার কার গায়ে হাত তোলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ফেলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া যাবে। এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে আলোচনা না করতে পারি, বুঝতে না পারি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে কখনো বোঝা যাবে না বা এই দ্বন্দ্ব, এই বিতর্ক শেষ হবে না যে শেখ হাসিনা গুলি না চালিয়ে কি করতেন, আর আরেক দল বলবে শেখ হাসিনা গুলি চালালেন কেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন। এরকম আরো কিছু টেলিফোন কনভারসেশন বেরিয়ে এসেছে এবং সেসব টেলিফোন আলাপ বা লিকড অডিও যাই বলি না কেন, সেগুলোর বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবার তারা জানতে পেরেছে এবং তারা এই সব কনভারসেশনের মাধ্যমে, টেলিফোন আলাপের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর আন্দোলন দমনে। এবং যে ধরনের কনভারসেশন বেরিয়ে এসেছে, আলাপ বেরিয়ে এসেছে ছাত্রলীগ নেতার সঙ্গে কিংবা ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কিংবা শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে, সবগুলোতেই দেখা যায় যে তিনি আলাপ করছেন যে এখন তিনি আর সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারছেন না এবং এর ফলে তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন ওপেন গুলি করার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের। এবং ডেইলি স্টার বাংলাদেশের তাদের কাছেও এরকম ফোনালাপের রেকর্ড পৌঁছেছে, যেই ফোনালাপে তারা শুনে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার আলাপের বিষয়টি। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদেরকে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলে রেখেছিলেন যে বিবিসি যখন সপ্তাহ দেড়েক আগে প্রথম একপাক্ষিক বক্তব্য, মানে একদিকের কথাই শোনা যাচ্ছিল, সে সময় অন্যদিকের কথা শোনা যাচ্ছিল না, শেখ হাসিনার প্রকাশ করে কয়েক সেকেন্ডের একটা অডিও যেখানে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, ওপেন গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, এমন কথা শোনা যায়। তখনই তাজুল ইসলাম বলে দিয়েছিলেন যে এটা ট্রেলার মাত্র, আরো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসছে। তো আমি ধারণা করি বা ধারণা করা যায় যে আল জাজিরা, ডেইলি স্টার এসবের কাছে তাজুল ইসলাম যেই রেকর্ডিং গুলো পৌঁছে দিয়েছিলেন, সম্ভবত সেগুলোকেই তিনি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলছিলেন। কারণ আপনাদের মনে থাকবে বিবিসি কিন্তু রহস্য করেছিল, বিবিসি তখন বলেছিল তারা একটি সূত্র থেকে পেয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছে। তখনই আমি নবনীতা চৌধুরীর বয়ানে একটা সুস্পষ্টভাবে একটা বয়ান তৈরি করেছিলাম যে তাজুলকে এই রেকর্ডিং গুলো দিচ্ছে কে। আমি তখনই বলেছিলাম একমাত্র শেখ হাসিনার তৈরি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ছাড়া, এনটিএমসি ছাড়া আর কারো পক্ষে শেখ হাসিনা মানে সরকার প্রধানের মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে।
সেখানে প্রফেসর ইউনূসের মতো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। আপনার কাছে জানতে চাবো, আপনি গত কয়েকদিন ধরে বলছেন, আমি গতকালকে বেশ কিছু আলোচনা আপনার কেন্দ্রিক যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনি বলছেন যে এই সরকারের অবস্থা ঠিক ভালো না। ইভেন আপনি তো একটা কাউন্টডাউনের কথা বলছেন। আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনি এই জায়গায় সরাসরি উত্তর দিচ্ছেন মনে হয়, আমি যতটুকু জানি যে সরকার আসলে আর কতদিন কিভাবে চলছে। এখন একেবারে ওষ্ঠাগত প্রাণ যাকে বলে, এরকম পরিস্থিতিতে বা পর্যায়ে যখন একটি রেজিম পৌঁছে যায় তখন আউট অফ ডেসপারেশন একটা হলো ভূত দেখা শুরু করে। সম্ভবত অগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে প্রফেসর ইউনূস শেষ চেষ্টা হিসেবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে পারে। এখন ওটা দিলে যেটা হবে, এটা একটা রিপেল এফেক্ট হবে। যারা আপনার রেজিম চেঞ্জ করতে চান তাদের জন্য এটা একটা থমকে যাওয়ার বার্তা হতে পারে, আবার সেটি আপনার রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করতে পারে। বিবিধ আমরা ডেভেলপমেন্ট হয়তো দেখব। ধন্যবাদ। আপনি রেজিম চেঞ্জের কথা বলছেন বেশ কয়েকদিন, কেন বলছেন এটা, বা এটা এই সময়ে হতে যাচ্ছে এটা আপনার কেন মনে হচ্ছে, বা কতটুকু সময়ের মধ্যে হচ্ছে বলে আপনার ধারণা, বা আপনার কাছে তথ্যসূত্র আছে সেই সম্পর্কে? দেখুন, আপনার সাধারণ সরলীকরণ সেই দৃষ্টিকোণ থেকে দেখলে জুলাই মাস হচ্ছে এনসিপির মাস, আর অগাস্ট হচ্ছে আওয়ামী লীগের মাস। এখন যত অগাস্ট ঘনিয়ে আসবে তত কিন্তু আপনার মোমেন্টামটা তৈরি হবে। বিশেষ করে এই দুর্ঘটনাটি, জঙ্গি বিমান সংশ্লিষ্ট দুর্ঘটনা সবার নজর খুলে দিয়েছে, এবং যে সচিবালয়ে হামলে পড়া, তারপর আপনার অবরুদ্ধ করে ফেলা উপদেষ্টাদের, এইগুলো যে বার্তাটি দিয়েছে তারা কিন্তু প্রমাদ করছে। এবং প্রফেসর ইউনূস খুব ভালো মার্কেটিং এবং প্যাকেজিং বোঝেন। তিনি বুঝে ফেলেছেন যে তার সময় কিন্তু শেষ। সবাই খুব খুশি হবেন যদি ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করে ফেলেন ফেব্রুয়ারির বদলে। তো সেইটির আপনার মিল রেখে তিনি হঠাৎ করে যদি ঘোষণা দিয়ে বসেন যে না আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হবে, তাহলে তো সবাই ব্যস্ত হয়ে যাবে। তখন অন্তত 3 মাসের একটা গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। তার মধ্যে আবার যদি ধরুন একটা মিটিওর এসে আশ্রয় করে ঢাকা শহরের কোথাও, তখন আবার আরেকটা স্পেস পাওয়া যাবে সেইটা ইমার্জেন্সি ঘোষণা করে অন্য খাতে নিয়ে যাওয়া। আর যেখানে বাজারে কথাটি চাউর হয়ে গেছে যে মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে একটা ইমার্জেন্সি গভর্নমেন্ট তৈরি হতে চলেছে, সেখানে প্রফেসর ইউনূসের মতো খানা থাকবে না। তো সেই বিষয়টাও এক ধরনের হৃদকম্প তৈরি করে দিয়েছে যারা এই শোটা ম্যানিং করছেন তাদের মনে। ধন্যবাদ। তাহলে কি স্যার এই বিষয়টার উপরে জোর দিয়ে আপনি মনে করছেন যে আগামী মাসে এই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে? ইদার হয় ওই যে বার্তা একটা দিয়ে দেবেন, সবাইকে ব্যস্ত করে দেবেন যে নির্বাচন অত তারিখে। এই আমেরিকায় যিনি থাকেন না, আর একজন বুদ্ধি দেন, তিনি তাই তো বলছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আসিফ নজরুল, তিনি তার ওয়াইফকে আর তার বাচ্চা কাচ্চাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে আমি বলছি। এবং তিনি যে কোনো দিন ঢাকা ছাড়বেন। ঢাকা ছাড়লেই আমি জানতে পারবো, আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আর একজন যিনি ফ্রান্সে থাকেন, তার গলায় এখন শুকিয়ে গেছে, তার গলায় এখন আর ওই জোর নেই, আগের মধ্যে যে জোশ, সেই জোশ নেই। এখন উপদেষ্টারা বেরোতে ভয় পায়। এই যে এত বড় দুর্ঘটনাটা ঘটলো, এত সমগ্র জাতি শোকাহত হয়ে গেল, যমুনা থেকে কি একবারও বেরোলেন প্রধান উপদেষ্টা? ওনার এত ভয়। ভয় কিসে? পাবলিকের ভয়। আসলে সবটাই হচ্ছে জনসমর্থন। 5ই আগস্টের পর থেকে যে জনসমর্থন, যে জোয়ার এসেছিল, সেই জোয়ার এখন আর নেই। এবার এই অবস্থায় কি হতে পারে? এতদিন আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অডিও বার্তা দিতেন, আপনারা সব জায়গায় জায়গায় অডিও বার্তা হতো। এবার ভারত সরকার তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন। মোদী সরকার, মোদী গভর্নমেন্ট, বলা যায় নরেন্দ্র মোদী, তাকে খোলা ছুট দিয়ে দিয়েছেন, আপনি ভিডিও বার্তা ছাড়ুন। এবার আপনি অবস্থাটা বুঝুন। একই সরকারের নড়বড়ে অবস্থা, সবসময় আওয়ামী লীগ ভূত দেখছে, সবকিছুর মধ্যে যা কিছু হচ্ছে সব আওয়ামী লীগ ভূত দেখছে। এরপরে যদি শেখ হাসিনার অডিও বার্তার জায়গায় ভিডিও বার্তা আসে, তাহলে অবস্থাটা কি যায় দাঁড়াবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব শিগগিরই উনি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। সেদিন বাংলাদেশের অবস্থা দেখবেন, লাখে লাখে আওয়ামী লীগ বেরিয়ে আসবে, বেরিয়ে এসে রাজপথ দখল করে নেবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার কাছে খবর আছে। তারপরেও প্ল্যান সি আছে, প্ল্যান ডি আছে, এগুলো হচ্ছে সব প্ল্যান। উনি অডিও জায়গায়, অডিও বার্তার জায়গায় উনি ভিডিও বার্তা দেবেন। এবার ভিডিও বার্তা বড় বড় স্ক্রিনে ধরুন যখন দেখানো হবে, এইবার আপনারা ভাবুন যমুনার কি অবস্থা হবে। সচিবালয়তে এখন ছাত্ররা ঢুকছে, এরপরে সচিবালয়ে আওয়ামী লীগ ঢুকবে। কিন্তু আওয়ামী লীগের ঢোকাটা আমার মনে হয় উচিত হবে না। আওয়ামী লীগ যা করে রাস্তায় করুক, আন্দোলন ফান্দোলন করুক, এই সরকারকে হাঁটাক। আওয়ামী লীগ রাস্তায় নামলে সুরসুর করে লেজ গুটিয়ে সব পালিয়ে যাবে, সব ভেতর দল। কথা হচ্ছে এরা কোথায় আশ্রয় নেবে, আশ্রয়টা নেবে কোথায়?
ক্যান্টনমেন্টের তো 12টা বেজে গেছে। ওয়াকারুজ্জামান জামাতি আর ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে নিজের কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন, আর পুরো সেনাবাহিনীর কেরিয়ারের 12টা বাজিয়ে দিয়েছেন। সেনাবাহিনী এখন আর শান্তি রক্ষা মিশনে যেতে পারবে না। আর্থিক ক্ষতি তো হলোই, দেশের বদনাম হলো। ইউনুস আর কি করতে বাকি রেখেছে? ভারত কি ছাড়বে? ভারত ছাড়বে না, কারণ এর পেছনে ইন্ধন যোগাচ্ছে এখন ISI, চীন এখন যোগাচ্ছে না। এখন লিগটা ফরমালি গঠন হচ্ছে বলে চীন সরে গেছে, চীন থাকবে না এর মধ্যে, এবং সেটা কনফার্ম। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে বা আরও যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলা বিষয় নিয়ে কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এখানে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে পক্ষে অনেকে অনেক কথা বলে, গাইজ এখানে কিন্তু শেখ হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগের বিষয়ে অনেক কথা হয়, সমন্বয়ক উপদেষ্টা তাদেরকে নিয়েও কথা হয়, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সমালোচনা হয়। এই বিষয়গুলো মানে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।